নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। গল্পের সাথের আজকের নিবেদন সমরেশ মজুমদারের লেখা ছোট গল্প দায়। 10 দিন হয়ে গেল মাকে দেখেনি জয়দেব। ঠিক হিসেব করলে অবশ্য 9 দিন। হাউলির হাসপাতাল থেকে যখন ওরা বেলেঘাটায় পাঠিয়ে দিয়েছিল তখন জয়দেব সঙ্গে সঙ্গে ছিল। তাই হাউলির হাসপাতালেই লোকে বলেছিল মা বাঁচবে না, তবু বেঁচে ছিল। ওখান থেকে যখন কলকাতায় পাঠিয়ে দিল তখন ডাক্তাররাই বলেছিল বাঁচা মুশকিল, বাঁচল না। মৃত্যুর খবরটা শুনে চিৎকার করে কাঁদতে পারেনি জয়দেব। চৈত্রের মাটির মতো বুকটা তখন ফেটে ফুটে চৌচির। 10 দিন ধরে মানুষগুলোর পা ছুঁয়ে ছুঁয়ে চোখের জল ফেলেছে যে তার চোখে মায়ের জন্য আলাদা করে জল থাকবে কি করে। শেষ পর্যন্ত পুলিশের বড় সাহেব চিঠি দিলেন, হ্যাঁ, মৃতদেহ গোলাপবালার ছেলের হাতে দিয়ে দেওয়া যেতে পারে। হাসপাতালের বাবুরাও বললেন খবর এসেছে, দিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তাই বসে আছে জয়দেব। 9 দিন হলো মা শুয়ে আছে লাশ কাটা ঘরে, আর চোরকির মতো ঘুরে বেরিয়েছে জয়দেব। দেখতে ইচ্ছে করেছে খুব, জমাদারকে বললে হয়তো দেখতেও দিত, কিন্তু শুধু দেখে কি হবে? কলকাতায় এনেও তো মাকে বাঁচানো গেল না। এমনকি একমাত্র পুত্র হয়েও 10 দিনেও মায়ের কাজ করতে পারল না। হাউলি গ্রামের গোলাপবালার কোনো শখ ছিল না। স্বামী মারা যাওয়ার পর অবশ্য ইচ্ছে ছিল ছেলেকে মানুষ করার, লেখাপড়া শেখানোর, হয়নি। ওসবে মাথা নেই ছেলের। দিনভর মাঠে ঘাটে ঘুরে বেড়ায় আর গুলি খেলে। মারধর করেও যখন শুধরে গেল না ছেলে, তখন হাল ছেড়ে দিয়েছিল সে। তবে শখ না থাকলেও ইচ্ছে ছিল গঙ্গা নদীর গায়ে শরীর রাখা। তা সে ইচ্ছে মিটবে না তা জানাই ছিল। হাউলি থেকে একমাত্র শ্রীধর ঘোষের বাবাই কালীঘাটের শ্মশানে যাওয়ার ভাগ্য করেছিলেন। প্রচুর পয়সা ছিল তার। গোলাপবালার 5 বাড়িতে বাসন মাজার আয় মাস ঘুরতেই ফুরিয়ে যায়। তার আবার ইচ্ছে মিটবে? ছেলের বয়স যখন 17 হলো তখন দিন রাত সে গালমন্দ শুরু করলো, যা হোক একটা কাজ জুটিয়ে নেওয়ার জন্য। কোনো বদগুণ নেই, আর 5টা সাধারণ ছেলের মতোই। তবু কেন যে কাজ করতে ইচ্ছে করে না ওর। আর এসব ভাবতে ভাবতে গোলাপপালা একদিন ভোরে কাজে যাবার সময় চৌমাথায় লরি চাপা পড়ল। ঘুমোচ্ছিল জয়দেব। খবর পেয়ে দৌড়েই চৌমাথায় গিয়ে সে জমে গেল। মেলা বসে গেছে সেখানে। বৈকুণ্ঠ ডাক্তারের দাওয়ায় গোলাপবালা শুয়ে আছে। রক্তের বান ডেকেছে পা থেকে। খুব জোরে ছুটছিল লরিটা। টাল সামলাতে না পেরে পাশের মাঠে নেমে পড়ার মুখে গোলাপবালাকে ঠেলে দেয়। যাওয়ার সময় পা দুটোই চাকার ঘষ্টানি লাগে। হাও মাও করে কেঁদেছিল জয়দেব। এ সংসারে মা ছাড়া কেউ নেই তার। ইদানিং যতই গালমন্দ করুক, রাত্রিরে মায়ের শরীর ছুঁয়ে না শুলে জয়দেবের ঘুম আসে না। গোলাপবালার শুকনো দেহটা থেকে অদ্ভুত একটা গন্ধ বের হয়। বৈকুণ্ঠ ডাক্তার রক্ত বন্ধ করতে পারেনি। রিকশায় চাপিয়ে হাসপাতালে নিয়ে গেল সবাই। হাউলির হাসপাতালে সবাই টাটকা ওষুধ নিতে যায়। রাত কাটলে অসুখ সারে না বলে একটা বদনাম আছে। কিন্তু রাত কাটল গোলাপবালারও। তবে ডাক্তারবাবু বললেন অবিলম্বে কলকাতায় বেলেঘাটায় নিয়ে যাও। ধনুষ্টঙ্কার হয়ে গেছে গোলাপবালার। হাত পা বেঁকতে শুরু করেছে এরই মধ্যে। লরিটা কিন্তু হাওয়া হয়ে গিয়েছিল গোলাপবালাকে শুইয়ে দিয়ে। যারা দেখেছিল তারা বলল চৌধুরীবাবুদের লরি। চৌধুরীবাবু বললেন অত্যন্ত অন্যায়। অবশ্যই অন্যায় হয়েছে। খবর পেয়েই আমি ড্রাইভারকে ছাড়িয়ে দিয়েছি। তা শোনো খোকা, তোমার এখন প্রধান কর্তব্য মাকে বাঁচিয়ে আনা। চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়। যা লাগে আমি দেব। 5 জনে কুপরামর্শ দেবে, সেসব কানে নিও না। কি বললে? শরীর বেঁকেছে? বেলেঘাটায় নিয়ে যেতে হবে? সে তো অনেক দূর। তা হোক, বাঁচাতে হবে নিশ্চয়ই। নীলকণ্ঠকে বলে দিচ্ছি,
সে টেম্পো করে পৌঁছে দেবে। পকেটে 20 টাকা গুঁজে দিয়েছিলেন চৌধুরীবাবু কাজ চালানোর জন্য। অতটা পথ মাকে কিভাবে তারা নিয়ে এসেছিল ভাবলেই গায়ে কাঁটা দেয়। পা কাটা শরীরটাকে সোজা রাখাই মুশকিল ছিল। কলকাতা শহর প্রথম দেখল জয়দেব, একদম সিনেমার মতো। কিন্তু চোখ দুটো তখন এমন ঘোলাটে যে কিছুই নজর হলো না। রাত কাটল না গোলাপবালার। নীলকণ্ঠদার সঙ্গে সঙ্গীরা ফিরে গিয়েছিল পৌঁছে দিয়েই। হাসপাতালের সামনে রাত জেগে ভোরে খবর পেল জয়দেব গোলাপবালা নেই। ধক করে উঠেছিল বুক, মুচড়ে মুচড়ে উঠেছিল। কিন্তু হাও মাও করে কান্নাটা গলা অবধি এসেই থমকে যাচ্ছিল। মা নেই, এই সংসারে সে এখন একা, একদম একা। মাথার ভেতরটা তখন ফাঁকা, সাদা দেখছে চারধার। ঠিক তখনই হাসপাতালের বাবু ডেকে পাঠালো। ভর্তির সময় বলা হয়েছিল অ্যাক্সিডেন্ট কেস, কিন্তু হাওলি থানা জানাচ্ছে সেখানে কোনো অ্যাক্সিডেন্টই হয়নি গত 7 দিনে। তাহলে কথাটা মাথায় ঢুকলো না প্রথমে। চৌমাথার সবাই দেখেছে চৌধুরীবাবুদের লরি মাকে শুইয়ে দিল, আর থানা থেকে খবর দিল কিছু জানে না। জয়দেবের বিড়বিড়ানিতে পাত্তা দিল না হাসপাতালের বাবু। বলল, এখন বডি ছাড়া যাবে না। অ্যাক্সিডেন্ট কেস, অথচ অ্যাক্সিডেন্টই হয়নি। মার্ডার ফার্ডারও তো হতে পারে। লোকাল থানা থেকে বডি আটকাতে বলেছে। তোকে খুঁজতে এখনই সেপাই আসবে। অসাড় হয়ে গেল জয়দেব। মার্ডার কথাটার মানে সে জানে। লোকটা বলে কি নিজের মাকে সে খুন করবে? হাসপাতালের বাবু বোঝালো, এমনও হতে পারে পুলিশ ভুল করেছে। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সেটা যে ভুল তা প্রমাণ করা দরকার। না হলে দোষ না করেও অনেকে সারা জীবন জেলে পচে মরে। এখন পুলিশ যদি প্রমাণ করতে পারে অন্য কোনো লোভে এসে মাকে খুন করেছে, তাহলে জজ সাহেব ছেড়ে কথা বলবে। তার চেয়ে জয়দেব এখন চুপচাপ হাওলিতে ফিরে যাক। গিয়ে সেখানকার থানা থেকে ধরে কয়ে যদি সত্যি কথাটা লিখিয়ে আনতে পারে তবেই ঝামেলা মিটবে, না হলে নিঘাত হাজতবাস। অ্যাক্সিডেন্টাল ডেথ হলেই করোনারের কাছে যাবে, সে অনেক হ্যাপা। হাওলি থেকে ঘুরে না আসা পর্যন্ত লাশ কাটা ঘরেই থাক গোলাপবালা, কোনো চিন্তা নেই। চোরের মতো হাওলিতে পালিয়ে এলো জয়দেব। চৌমাথায় নেমে দেখল কোনো পরিবর্তন নেই। লরিটা যে মাকে মেরে ফেলল তা যেন কেউই মনে রাখেনি। জীবন স্বাভাবিক সর্বত্র। বৈকুণ্ঠ ডাক্তার চুকচুক শব্দ করল, বউ গেলে বউ পাবি রে, গর্ভধারিণী কি আর ফিরে আসে? তাও আচ্ছা, কাছা নিসনি এখনো? জয়দেবের কান্না পেল, চোখে জল এলো না। সমস্যার কথা বলল। শুনে বৈকুণ্ঠ ডাক্তার বলল, থানায় যা, বড়বাবুকে ধর, না ধরে লাভ নেই। কেউ তো ডায়েরি করেনি, পুলিশ এলে সাক্ষী দেবে না কেউ, তবু যা, যেতে হয়। বড়বাবু কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন। কি বললি? লরি চাপা পড়েছে? নাম কি? কবে? 2 দিন হলো? কেউ বলেনি তো? ও হ্যাঁ, আমি তো তাই রিপোর্ট পাঠালাম। অ্যাক্সিডেন্ট হয়নি। টেসে গেছে? যা বাবা, ঝামেলা বাড়ল। ও বিধু, এদিকে এসো হে, এ ছোঁড়াকে নিয়ে একবার স্পটটা ঘুরে এসো তো। বিধুবাবু ছোট দারোগা, সব শুনছিল। সঙ্গে নিয়ে পথ চলতে চলতে বলল, এসব করে কি লাভ? চৌধুরীদের সঙ্গে কেস লড়তে পারবি? লড়লে তোর মায়ের প্রাণ ফিরে পাবি? সাক্ষী দেবে কেউ? না, বরং চৌধুরীবাবু যদি বলে তুই করেছিস কাজটা, তো সবাই বলবে তাই ঠিক। তার চাইতে মাথা ঠান্ডা কর, যে যায় সে আর ফিরে আসে না। যারা থাকে তাদের সঙ্গে ঝামেলা করে কি লাভ? এক কাজ কর,
সোজা চৌধুরীবাবুর কাছে চল, একটা বিহিত হবে। লোকটা বেশ ভালো মানুষের গলায় কথা বলল। একটা কিছু বিহিত করা দরকার, বুঝতে পারছিল জয়দেব। মাকে মেরেছে চৌধুরীবাবুর লরি, কিন্তু তাকে বাঁচাতে পারবে নিশ্চয়ই। ছোট দারোগাবাবু বলল, অনেকে অনেক কুমতলব দেবে, একদম শুনবি না। ক্ষতিপূরণ, মামলা করা, এসব বলবে। আর যারা বলবে তারাই দেখবি প্রয়োজনের সময় হাওয়া হয়ে গেছে। চৌধুরীবাবু বললেন, চলে গেল মেয়ে ছেলেটা। আহা, কে যেন বলছিল ভারী ভালো বাসন মাজত। কি করবি ছোঁড়া, মা তো আর কারো চিরকাল থাকে না। চুকচুক শব্দ করলেন তিনি, বৈকুণ্ঠ ডাক্তারের মতো। ছোট দারোগাবাবু বলল, ও একটা বিপদে পড়েছে স্যার। চৌধুরীবাবু বললেন, বিপদই বটে, মাতৃদয় বলে কথা। ছোট দারোগাবাবু বলল, সে তো ঠিকই, কিন্তু আমরা তো কোনো খবর পাইনি, মানে ডায়েরি করেনি কেউ। তাই হাসপাতালকে বলেছি অ্যাক্সিডেন্ট হয়নি। তাই শুনে ইনজুরি কেস বলে হাসপাতাল বলেছে বডি ছাড়বে না। এ বেচারাকে টানা হেঁচড়া করলে এই আর কি। চৌধুরীবাবু চোখ কপালে তুললেন। সে কি কথা, বডি ছাড়বে না? আমাদের হাওলির মেয়ে ছেলেকে আটকে রাখবে? ছোট দারোগাবাবু বলল, মানে দাহ করতে দেবে না। চৌধুরীবাবু বললেন, ভারী অন্যায়। তা তোমরা আমায় একটু জিজ্ঞাসা করলে পারতে, কি রিপোর্ট দেবে বলতে পারতে। গাছ ফাছ থেকে পড়ে গেছে, চুকে যেত। ছোটবাবু বলল, না স্যার, ওই পা দেখলেই বোঝা যায়। বান ওভার কেস, পড়লে ওরকম হয় না। চৌধুরীবাবু বললেন, তা বান ওভারে লিখতে? হাজারটা গাড়ি ছুটছে রাস্তা দিয়ে, যে কেউ মেরে পালিয়ে যেতে পারত। তোমরা সব কেস ধরতে পারো, তাই লিখে দাও। ছোট দারোগাবাবু বলল, তা হয় না আর, মানে একবার লিখলে আর পাল্টানো আইনসম্মত, মানে অসম্মানের ব্যাপার। চৌধুরীবাবু বললেন, বাজে কথা রাখো তো। ভুল সংশোধন মানে রেস্টিফিকেশন কথাটা ডিকশনারিতে আছে কেন? সময় নিয়ে লেখো, আজই লিখতে হবে তার কোনো মানে নেই। পরদিন ফিরে এলো জয়দেব কলকাতায়। ছোট দারোগাবাবু বলেছেন, কোনো চিন্তা নেই, ভুল স্বীকার করে তিনি রিপোর্ট পাঠাচ্ছেন। হাসপাতালে এসে খবরটা দেবার আগেই সেপাই তার হাত ধরল। জয়দেব যত বোঝায়, কে শোনে কার কথা। কদিন লকআপে থেকে শেষে ছাড়া পেয়েছে আজ। হাওলি থেকে রিপোর্ট এসেছে, গোলাপবালা গাড়ি চাপা পড়েছিল। চালক গাড়ি থেকে হাওয়া হয়ে গেছে, ধরা যায়নি। চৌধুরীবাবু সেবার দিয়েছিলেন 20, এবার 100। বলেছিলেন, মায়ের কাজ করে ফিরে আয় হাওলিতে, আমি তো আছি, কোনো চিন্তা নেই তোর। সেই টাকাটা এখনো আস্ত আছে। থানার সেপাই 2 টাকা নিয়েছিল মাত্র, কিন্তু এখনও তার পকেটে 102-3 টাকা রয়ে গেছে। হাসপাতালের বাবু বলেছে 10 টাকা দিতে হবে, পোস্টমর্টমের রিপোর্ট নিয়ে যাতে কোনো ঝামেলা না হয় সেই জন্যে। একটা ঝিমুনি এসেছিল, শরীর আর সোজা রাখতে পারছে না। জয়দেব চোখ মেলে দেখল বেলা গড়িয়ে আসছে। হাসপাতালের বাবু বলেছিল সময় হলেই ডাকবে। ডাকছে না কেন? জয়দেব উঠল। বাবুর সামনে বেজায় ভিড়, লোকগুলো খুব চেঁচাচ্ছে। বোঝা যাচ্ছে ওদের খুব তাড়াতাড়ি আছে। বাবুও যেন ওদের খুশি করার জন্য খুব চেষ্টা করছেন। ওই ভিড় ঠেলে নিজের কথা বলার সাহস পেল না জয়দেব। চুপচাপ এক কোণে দাঁড়িয়ে দেখতে লাগলো ওদের কাণ্ড। এই কয়দিনে লকআপে বসে সে অনেক দেখেছে। 10 দিন আগের প্রথম কলকাতায় আসার সঙ্গে এখনকার দেখার কোনো মিল নেই। কে বুঝতে পারছিল এই লোকগুলো খুব বড় লোক? তাদের কেউ আজ সকালে মারা গেছে। ডেড বডি পাওয়ার ব্যাপারে কোনো দেরি ওরা সহ্য করতে পারছে না।
এই নিয়ে কত রকমের চোখ রাগানি চলতে চলতে হঠাৎ সব শান্ত হয়ে গেল। কেউ মারা গেছে, অথচ ওদের ভাবভঙ্গিতে সেটা একদম বোঝা যাচ্ছে না। কাজ হাসিল করে ওরা চলে গেল। বাবু রুমাল দিয়ে মুখ মুছল, কিন্তু তাকে একটুও বিরক্ত দেখাচ্ছিল না। জয়দেবকে দেখতে পেয়ে বাবু চিনতে পারল। আয়, এবার তোর কাজটা করে দি। উহ, বড় লোকের ছেলে মরলে হাজার ঝামেলা। জয়দেব দেখল কাগজের আড়ালে বাবু কিছু একটা লুকোলো। তারপর খসখস করে কিছু লিখে বলল, দে। জয়দেব ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। বাবু হাসল। কথাটা মনে নেই? মনে ছিল। 10টা টাকা দিতেই একটা কাগজ তৈরি হয়ে গেল। বাবু বলল, ব্যাস, আর কোনো ঝামেলা নেই, যা এখন মনে সুখে তোর মাকে দাহ কর। আমি এখনই অর্ডার পাঠিয়ে দিচ্ছি, মর্গে চলে যা। বেলেঘাটায় লাশ কাটা ঘর নেই, শিয়ালদার কাছে সেটা। কদিন ঘুরে ঘুরে পথ চেনা হয়ে গেছে, কিন্তু চেনা হলেও পথ হাঁটতে ভারী ভয় করে জয়দেবের। প্রতি মুহূর্তে মনে হয় গাড়িগুলো গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল বলে। খিদে পেয়েছে খুব। হাসপাতালের সামনে ফুটে বসা দোকান থেকে আলুর দম রুটি খেয়ে নিল সে। কলকাতায় খুব সস্তায় নানা রকম খাবার পাওয়া যায়। লাশ কাটা ঘরের অফিস থেকে অনুমতি পাওয়া গেল। জয়দেব মাকে নেওয়ার জন্য এগিয়ে যেতেই দেখল খুব ধুমধাম করে গাড়ি সাজিয়ে সেই বাবুগুলো হরিধ্বনি দিতে দিতে একটা মরা নিয়ে যাচ্ছে। তাহলে ওদের বাড়ির ছেলেরও ধনুষ্টঙ্কার হয়েছিল, কিন্তু কেউ কাঁদছে না কেন? কেন এমন চিৎকার করে হরিধ্বনি দিচ্ছে? মৃতদেহ চলে গেলে ওদের দেখতে পেল জয়দেব। গোল হয়ে টাকা গুনছে। এদের চেহারা হাউলির হাসপাতালের লোকগুলোর মতোই। নিজেদের মধ্যে ভাগাভাগি করার পর জয়দেবকে দেখতে পেল ওরা। চেহারায় মালুম হলো নেহাতি সে ফালতু পার্টি। গা করল না ওরা। ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছে দেখে জয়দেব বুড়ো মতো একজনকে ধরল। লোকটি জিজ্ঞাসা করল, কতদিনের মরা? তা 10 দিন হলো মারা গেছে। 10 দিনের মরা? ওরে বাবা, গলে পচে ফুটবল হয়ে গেছে। দাঁড়াও, অর্ডারটা নিয়ে আসি। অফিস ঘরের দিকে লোকটা চলে যেতে জয়দেব হতভম্ব হয়ে গেল। মা পচে গেছে? সঙ্গে সঙ্গে মনে পড়ল মরা বাসি হলে শরীরে পচন আসে। একবার হাওলির নদীতে একটা পচা মরা ভেসে এসেছিল, কি দুর্গন্ধ! মা কি সেই রকম হয়ে গেছে? বিশ্বাস করতে কষ্ট হলো জয়দেবের। মায়ের যে ছবিটা মনের মধ্যে খোদাই হয়ে আছে সেটাকে আঁকড়ে ধরে থাকলো। লোকটা ফিরে এসে বলল, বাস চাপা কেস, পা দুটো নেই, 22 নম্বর। 10 টাকা বের করো। 10 টাকা? কিসের জন্য? খুব কম করে বললাম তোমার চেহারা দেখে। আমরা পেয়ে থাকি। কেন? আহ, এ তো খুব ফ্যাচাং করে। ঘর থেকে ওটাকে টেনে বের করতে হবে না? যা গন্ধ! তাতে 10 টাকা তো বহুত কম বলেছি। এই একটু আগে যারা মরা নিয়ে গেল তারা 50 টাকা দিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বউনি হয়ে গেছে বলেই তোমায় কম বলছি। লোকটা ফোঁকলা দাঁতে হাসল। মায়ের শরীরটাকে বাইরে বের করে দেবে বলে লোকটা টাকা চাইছে। এই কাজটার জন্য নিশ্চয়ই ও মাইনা পায়। মাথা গরম হয়ে গেল ওর। কলকাতায় আসার পর ক্রমশ ওর মনে হচ্ছিল চারধারে শুধু শকুনের মেলা। সুযোগ পেলেই এরা ঠোকর মারে। সে মাথা নাড়ল। না, আমার টাকা অত সস্তা না। গরিব মানুষ দেখেও তোমাদের মায়া হলো না? হয়, সেই জন্যেই 10টা টাকা চাইলাম। ঠিক আছে, বলছো যখন 5 টাকায় দাও। মাথা নাড়ল জয়দেব। না, এই কাজে সে টাকা দেবে না। তার পকেটে এখন মাত্র 92 টাকা আছে। সামনে কত খরচ। মাকে শ্মশানে নিয়ে যেতে হবে, দাহ করতে হবে। কলকাতার রীতিনীতি সে কিছুই জানে না।
লোকটা হ্যাঁ হ্যাঁ করে হাসল। তাহলে যাও, নিজের মাকে নিজেই বের করে আনো। কত ধানে কত চাল টের পাবে বাছা ধন। জেদ চেপে গেল জয়দেবের। তাই করবে সে। মায়ের শরীরটা তো পাখির মতো হালকা, সে নিজেই কোলে করে বের করে নিয়ে আসবে। ছেলে হয়ে সে এইটুকু করতে পারবে না? লোকটা মিটিমিটি হাসছে এখন। বলল, ওই ঘর দেখবে, পায়ে লকেট ঝোলানো আছে, তাতে নম্বর লেখা। ও হ্যাঁ, তোমার মায়ের তো আবার পা নেই, হাতে লাগানো হয়েছে 22 নম্বর। দেখো আবার অন্য মরা বার করে এনো না। লোকটার হাসি যেন থামছিল না। জেদে মানুষ অন্ধ হয়, পঙ্গু পাহাড় ডিঙোয়। জয়দেব সোজা বারান্দায় উঠে গেল। ও ঘাড় ঘুরিয়ে দেখল লোকটা আরও 2-3 জনকে ডেকে তাকে দেখিয়ে হাসছে। রাগে মাথা ঝিমঝিম করছিল। দরজা ঠেলতেই ভক করে একটা চিমসে গন্ধ, তীব্র গন্ধ নাকে এলো, যেন কেউ তাকে আচমকা ধাক্কা দিয়ে ছিটকে সরিয়ে দিয়েছে। দাঁতে দাঁত চেপে ঘরে ঢুকে পড়তেই গন্ধটা তীব্র হয়ে ঢেউয়ের মতো তাকে জড়িয়ে ধরল। প্রাণপণে নিজেকে ঠিক রাখতে চেষ্টা করে চোখ চাইল জয়দেব। সামনে সার সার শরীর পড়ে আছে, ফুলে ফেপে বেঢপ শরীর। মুখ দেখে কিছুই চেনা যায় না, সবাইকে এক দেখায়। চকিতে পায়ের কথা মনে পড়তেই গোলাপবালার শরীরটাকে সে দেখতে পেল। ও কি তার মা, সেই শীর্ণ গোলাপবালা? এক পা এগোতে গিয়েই মাথা ঘুরে গেল জয়দেবের। পেটের ভেতরটা গোলাচ্ছে, দম বন্ধ হয়ে যাবে। সামনের একটি মৃতদেহর বিভৎস মুখের দিকে তাকাতেই তার মনে হলো সে পড়ে যাবে। চোখের সামনেটা অন্ধকার হয়ে আসছে। হঠাৎ পেছন থেকে একটা আকর্ষণ অনুভব করলো সে। কেউ যেন তাকে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। জয়দেব ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। রুটি আলুর দমগুলো সবেগে বেরিয়ে এলো পেট থেকে। সমস্ত শরীরে ঘাম, ঝিমঝিমে অবস্থা। সেই মুহূর্তেও কানে এলো কারা খ্যাক খ্যাক করে হাসছে। চোখ তুলল সে কোনো রকমে। ওর মাথার ওপর নীল আকাশ, ফুরফুরে হাওয়ায় ঘাম শুকোচ্ছে। চেতনা ফিরে এলেও বোধ হয় কেমন অস্বচ্ছ হয়ে রইল খানিকক্ষণ। বুড়োটা জিজ্ঞাসা করল, মাতৃদর্শন হলো? একদম বিশ্বরূপ দর্শন। আর একজন টিপ্পনি কাটল, যাকে যা মানায় তাকে তাই করতে দেওয়া উচিত। এ হলো বাবা বিধাতার নিয়ম। 40 বছর শুধু শুধু এখানকার বাতাস শুঁকলাম। আমি না ঢুকলে তো তুমি মায়ের পাশে শুয়ে থাকতে এতক্ষণ। আবার তেজ কত, নাকি আমার মা আনবো? আজব। আরে প্রাণ গেলে সব মানুষই মরা হয়ে যায়। দাও 5টা টাকা। একটুও প্রতিবাদ করল না জয়দেব। পকেট থেকে টাকাটা বের করে মাটিতে রাখল। উবু হয়ে বসেছিল সে, শরীর এখনো অবসন্ন। লোকটা টাকাটা নিতেই আর একজন বলল, বডি তো বের করে দিচ্ছ, শ্মশানে নিয়ে যাবে কে? এ ছোড়ার সঙ্গে তো আর লোকজন দেখি না। বুড়ো জিজ্ঞাসা করল, তোমার সঙ্গে আর কেউ নেই? ঘাড় নাড়ল জয়দেব, না। তাহলে পোড়াতে নিয়ে যাবে কি করে? যা বাবা, ডেড বডি বের করে রাখলে তো এখানে কেউ টিকতে পারবে না। কি করা যায় বলো তো? সঙ্গীতের দিকে তাকালো লোকটা। এই মুহূর্তে তাকে খুব নরম দেখাচ্ছিল। জয়দেবকে ঘিরে ওরা কিছুক্ষণ আলোচনা করলো। তারপর একজন শুধলো, পকেটে টাকা পয়সা আছে? জয়দেব তাকালো, লোকটার মুখের দিকে তাকিয়ে বলল, কত? 50। কেন? তাহলে শ্মশান নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা হতে পারে। বুড়ো লোকটা এবার বুঝিয়ে বলল, কাছাকাছি শ্মশান বলতে নিমতলা ঘাট। তা সেখানে তো আর জয়দেব একা নিয়ে যেতে পারবে না মাকে। ওরকম পচা ধনুষ্টঙ্কারের মৃতদেহকে কাঁধে করে নিয়ে যেতে দেবেও না পাবলিক। একটাই উপায় আছে, গাড়ি ভাড়া করা। ওদের জানাশোনা একটা টেম্পো আছে, তার ড্রাইভারকে ধরে কয়ে রাজি করানো যেতে পারে।
তা যত কমই হোক টেম্পোওয়ালা 50 টাকার নিচে রাজি হবে না, ওই রেট। জয়দেব তখন কিছুই ভাবতে পারছিল না। খুব দ্রুত হাঁটত মা, তরতর করে, পাখির মতো। হালকা শরীর নিয়ে খাটতে পারত খুব। তার কি চেহারা হয়েছে এখন! জয়দেবের মনে হলো আর বেশিক্ষণ মায়ের শরীরটা পৃথিবীতে রাখলে তার পাপ বেড়ে যাবে। পকেটে যে টাকা আছে তার বিনিময়ে সে ঘাড় নেড়ে সম্মতি জানালো। বুড়ো লোকটা সঙ্গীকে টেম্পোর সন্ধানে পাঠিয়ে দিয়ে কোমর থেকে গামছা খুলে মুখে জড়িয়ে নিলে। তারপর সদর্পে লাশকাটা ঘরে ঢুকে গেল। উবু হয়ে বসে তাকিয়েছিল জয়দেব। খানিক বাদেই দেখতে পেল বুড়ো দড়ি বেঁধে গোলাবালাকে টেনে বের করে আনছে বাইরে। দরজা বন্ধ করে দড়িটা খুলে নিয়ে বুড়ো এগিয়ে এসে বলল, শরীরে তো আর কিছু নেই। উঠে দাঁড়িয়েছিল জয়দেব। আচমকা একটা কটু গন্ধ নাকে লাগলো, এত কটু যে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। খোলা আকাশের নিচে বলে কোনো রকমে সে সামলে নিল। তারপর এক পা করে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। ফুলে ঢোল হয়ে গেছে গোলাপবালা। নগ্ন শরীরে কোনো রকমে একটা কাপড় জড়ানো। মুখ চেনা যাচ্ছে না, কিন্তু পা দুটো মুড়িয়ে কাটা। সেই কাটা জায়গাটা বীভৎস দেখাচ্ছে। চুলগুলো জট পাকিয়ে গেছে, চামড়া ফুলে যাওয়ার জন্যেই টান টান হয়ে গেছে, কেমন সাদাটে ভাব এসে গেছে। মুখ হাঁ হয়ে থাকায় ভালো করে তাকানো যাচ্ছে না। এ কি গোলাপবালা, তার মা? নরম ছোট্ট শরীরে যার মায়াময় গন্ধ বের হতো। জয়দেবের সমস্ত শরীর পাক দিচ্ছিল। সে অবিশ্বাস নিয়ে আর একবার তাকাতেই বাঁ হাতের কোড়ে আঙুলটা দেখতে পেল। গোলাপবালার ওই আঙুলটা কাটা ছিল, এরও আছে। জয়দেব কখন নিজের অজান্তে গোলাপবালার কাছ থেকে সরে এসেছে সে নিজেই জানে না। 10 দিন ধরে যে টানাপোড়েন চলছিল বুকের মধ্যে, তা যেন হঠাৎই থমকে গেল। এই চেহারা দেখার পর সে যেন কিছুতেই জীবন্ত গোলাপবালাকে স্মরণ করতে পারছে না। বুড়ো বললে, মানুষের শরীর মাটির চাইতেও কমজোরি। কদিনেই দেখো গলে হেজে গেল, অথচ ওই শরীরে তুমি 10 মাস শুয়েছিলে। যেই প্রাণ ফুরুত হয়ে গেল অমনি ভালোবাসা মরে গেল। তা যাক, এখন কথা হলো একে তুমি নিয়ে যাবে কি করে? যা গন্ধ ছড়াচ্ছে। এই সময় ঘটাং ঘটাং করে একটা টেম্পো এসে হাজির হলো। টেম্পোওয়ালা চিমড়ে ধরনের, মাথায় একগাছিও চুল নেই। গাড়ি থেকে নেমেই চিৎকার করে উঠল, ওরে বাপ, কি দুর্গন্ধ! না না, আমি পারবো না নিয়ে যেতে। ওরে বাস, অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসছে। ওয়াক! বুড়ো ছুটল। টেম্পোওয়ালার কাছে গিয়ে হাত পা নেড়ে জয়দেবকে দেখিয়ে কী সব বলতে লাগলো। টেম্পোওয়ালা তখন মাথা নেড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত লোকটা চিৎকার করে উঠল, 70 টাকার নিচে আমি নিতে পারবো না। ও মরা, নিয়ে গেলে গাড়ি ধুতে হবে। বুড়ো ছুটে এলো জয়দেবের কাছে। শুনলে তো কথা? আমি বলি কি, ওতেই রাজি হয়ে যাও। মাতৃদায় বলে কথা। জয়দেবের মনে হলো বুড়ো নিশ্চয়ই এককালে তার আত্মীয় ছিল। এত ঝামেলা লোকটা যে তার জন্য সামলাচ্ছে, তা সে কৃতজ্ঞ হয়ে উঠল। তার পকেটে এখন 87 টাকা রয়েছে। 70 যদি চলে যায় তাহলে দাহ কিসে হবে? বুড়ো বলল, শ্মশান হলো যাওয়ার রাস্তা। একবার সেখানে পৌঁছে গেলে কেউ কি পড়ে থাকে? কিন্তু এই গন্ধ ছড়াতে ছড়াতে গেলে পাবলিক তোমাদের ঢিল মারবে। দাঁড়াও, ব্যবস্থা করছি। 5টা টাকা ছাড়ো। কিছুক্ষণের মধ্যেই ছেঁড়া কাপড়ে প্রায় মুড়ে দিল বুড়োটা। তারপর একটা বোতল থেকে খানিকটা তরল পদার্থ ঢেলে দিল শরীরে, দিয়ে বলল, গন্ধ লাগছে আর? জয়দেব বুঝল আর একটা চড়া গন্ধ নাকে আসছে। ওষুধ ওষুধ। বুড়ো যখন শরীরটাকে টেম্পোয় তুলে দিল তখন ড্রাইভার জিজ্ঞাসা করল, রস গড়াচ্ছে নাকি? তাহলে কাগজ পেতে শোয়াও। বুড়ো বলল, রাখো।
বললে তো গাড়ি ধুয়ে ফেলবে। ড্রাইভার জয়দেবকে বলল, এই তুমি বডির পাশে গিয়ে বসো, পাবলিক প্যাঁদালে তুমি বুঝবে, তাছাড়া মরা ছুঁয়ে থাকতে হয়। গাড়ি ছাড়ার আগে ড্রাইভার বুড়োর সঙ্গে কিছু কথা আলাদা বলে এলো। বুড়ো বলল, যাও বাছা, মায়ের কাজ করো। বলো হরি, হরি বল। কলকাতা শহরের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে। মায়ের শরীর ছুঁয়ে বসেছিল জয়দেব। এখনও দুটো গন্ধ পাশাপাশি নাকে ঠেকছে। সে মায়ের শরীরটাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু চুলগুলো বাইরে বেরিয়ে আছে। আঙুলের চুল স্পর্শ করতেই অদ্ভুত অনুভূতি হলো। ছেলেবেলায় মা ঘুমুলে এই চুলে মুখ ডুবিয়ে থাকতো। ঘুম ভেঙে গেলে মা চেঁচাতো। নারকেল তেলের গন্ধটা অদ্ভুত মিষ্টি লাগতো তখন। এখন চুলগুলো লালচে, খসখসে। ঘাড় ঘুরিয়ে জয়দেব বাস ট্রাম দেখল, এবং তখনই চোখে দুপাশের মানুষজন নাক চাপা দিচ্ছে। ড্রাইভার খুব তাড়াতাড়ি চালাবার চেষ্টা করলেও লোকজনের মুখে বিরক্তিটা চোখ এড়ালো না। যেন কলকাতা শহরকে অপবিত্র করছে গোলাপবালা। পাশে দাঁড়ানো একটা বাসের যাত্রীরা চিৎকার করে গালাগালি শুরু করলো নাক টিপে। ভয়ে সিঁটিয়ে গেল জয়দেব। লোকগুলো যদি তাকে মারে? ছেলে হয়ে সে মায়ের শরীরটাকে কেন পচতে দিল? গোলাপবালার ওপর তার ক্রমশ রাগ হতে লাগলো। কি পাপ করেছে সে, যে মরে গিয়েও মা তাকে এমন যন্ত্রণা দিচ্ছে? প্রাণ বেরিয়ে যাওয়া মাত্রই তো মা আর এই শরীরটাই নেই। আকাশ থেকে নিশ্চয়ই মজা দেখছে এখন। টেম্পোটা লাফিয়ে উঠতেই গোলাপবালার শরীরটা নড়ে উঠল। চমকে উঠল জয়দেব। তারপর আঁকড়ে ধরল শরীরটাকে। তারপর চোখ বন্ধ করে বসে থাকলো। মায়ের বড় শখ ছিল কলকাতা দেখার, কালীঘাট দেখার। মা, আমরা গাড়ি করে কলকাতার উপর দিয়ে যাচ্ছি। চোখ বন্ধ থাকায় জয়দেব টের পেল না যে সে চিতপুর পেরিয়ে যাচ্ছে। শ্মশান তো নয়, মেলা বসে গেছে চারধারে। টেম্পোওয়ালা পুরো টাকা গুনে নিয়ে চলে যাওয়ার পর ওদের ঘিরে ভিড় জমে গিয়েছিল। সবাই নাকে হাত চেপে কি দেখতে চায়। একজন বলল, কদিন? ওরে বাবা, 10 দিনের মরা পোড়াতে গেলে তো কাঠে কুলোবে না, টায়ার লাগবে। কাগজপত্র সব ঠিকঠাক আছে তো? যাও অফিসে লিখিয়ে এসো। হাসপাতালের কাগজেই কাজ হলো। নাম লেখানোর সময় পকেট খালি হয়ে গেল জয়দেবের। সে ফিরে এসে দেখল ভিড়টা বেড়েছে। সবাই যেন একটা আজব জিনিস দেখছে নাক চাপা দিয়ে। কি করে হলো, কোথায় হলো, প্রশ্নের উত্তর দিতে দিতে জয়দেব নাজেহাল। তার মনে হচ্ছিল যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে পারে ততই মঙ্গল। প্রায় 150 টাকা লাগবে। অঙ্কটা শুনে জয়দেবের কোনোই বিকার হলো না। সে যখন জানালো তার পকেটে পয়সা নেই, তখন ভিড় ফাঁকা হয়ে গেল আচমকা। ঘন ঘন মৃতদেহ আসছে হরিধ্বনি দিতে দিতে। তাদের নিয়ে ব্যস্ত হয়ে গেল ওরা। মায়ের পাশে উবু হয়ে বসে থাকলো জয়দেব। ওষুধের গন্ধটা কেটে গেছে এতক্ষণে। পচা গন্ধটা তীব্র হচ্ছে। কিন্তু কি আশ্চর্য, এখন সেটা নাকে একটুও ঠেকছে না। কখন যেন অভ্যাস হয়ে গেছে গন্ধটা। ভীষণ ক্লান্ত লাগছে এখন। মাথা তুলতে কষ্ট হচ্ছিল। এই শালা, এমন মরা নিয়ে এসেছিস বাপের নাম ভুলিয়ে দিচ্ছিস? শালা গন্ধে প্রাণ বেরিয়ে যাচ্ছে। মালের নেশাও ঝুল হয়ে গেল। এই, পোড়াচ্ছিস না কেন? ধমক শুনে চোখ মেলল জয়দেব। মুখগুলোকে চিনতে পারল না সে। এদের সে বেলেঘাটায় দেখেছে, লাশকাটা ঘরে দেখেছে। কি বলবে সে বুঝতে পারল না। জড়ানো গলায় সামনে দাঁড়ানো একজন বলল, 10 মিনিটের মধ্যে পুড়িয়ে ফেল। কে হয় তোর? মা। মার্ডার কেস? বয়স কত ছিল? কথাটা শুনেই কান ঝাঁ ঝাঁ করে উঠল জয়দেবের। কিন্তু লোকগুলোর জামা কাপড় দেখে সে চোখ সরিয়ে নিল। এরা এত বড় লোক, এদের সঙ্গে কি আর কথা বলতে পারে সে? আবার মুখ নামিয়ে নিল সে। জড়ানো গলায় বলল, মুখে বাক্য নেই যে মরা পড়া নিয়ে শোক করলে চলবে? না না, এখানে মরা রেখে গন্ধ ছড়ালে চলবে না।
10 মিনিট টাইম দিলাম, শালা গন্ধে আমাদেরটা না উঠিয়ে বসে। লোকজন আর কাছে ঘেঁষছে না। সন্ধে ঘনিয়ে এলো। জয়দেব বুঝে উঠছিল না যে সে কি করবে। মা, তুমি এমনি করে প্রতিশোধ নিচ্ছ? তখন কথা শুনতাম না বলে ঝিমুনিটা বেড়ে যাচ্ছিল, শুতে ইচ্ছে করছিল খুব। সত্যি সত্যি টাকা নেই? গলাটা শুনে তাকালো জয়দেব। মুখে পাকা দাড়ি, চোখ লাল। একজন দাঁত খুঁটতে খুঁটতে ওকে জিজ্ঞাসা করছে। জয়দেব ঘাড় নাড়ল। নেই। তাহলে কি করে পোড়াবি? জানি না, যা ছিল সব শেষ হয়ে গেছে। আমি যদি পুড়িয়ে দিই কি দিবি? জয়দেব ভেবে পেল না কি দিতে পারে। কেউ যদি দয়া করে তাহলে হাউলিতে গিয়ে সে টাকা জোগাড় করে আনতে পারে, কিন্তু এখন একটু চালাকি করতে হবে। এতদিনের মরাকে ইলেকট্রিকে শোয়ানো নিষেধ আছে। কিন্তু সে আমি বুঝবো। এখন বল কি দিবি? গলা শুকিয়ে গেছে জয়দেবের। কোনো রকমে বলল, কিছুই নেই আমার। আছে আছে। খপ করে তার কুনের ওপরটা ধরল লোকটা। দুটো আঙুল দিয়ে রূপোর তাবিজটা নেড়ে চেড়ে দেখে বলল, এটা খোল। হাঁ হয়ে গেল জয়দেব। সমস্ত শরীর অসাড়। তাবিজটা চাইছে লোকটা। বাবার থানে মানত করে জমানো টাকা দিয়ে তাবিজটা বানিয়ে দিয়েছিল গোলাপবালা। খুব বড় ফাঁড়া আছে ছেলের। বারবার করে বলে দিয়েছিল এটা যেন কখনো হাত থেকে না খোলে। কত দাম এর? গোলাপবালা বলল, জামার তলায় ঢেকে রাখবি, রূপোর এখন খুব দাম। কিরে দিবি? কবজ হাতে বেঁধে কি হবে যদি মায়ের শরীর পচে? ছেলের কাজ কর। তোকে দেখে মায়া হলো বলে এলাম। টাইট হয়ে গিয়েছিল চেনটা। অনেক কষ্টে খুলল জয়দেব। লোকটা একবার আকাশে ছুঁড়ে লুফে নিল ফের। তারপর বলল, আমি ঢুকিয়ে দিয়ে চিৎকার করে তোকে গালাগাল করব, দুটো একটা চড় মারবো, তুই চুপ করে মার খাবি, বুঝলি? নে, নিয়ে আয় ওটাকে জলদি। বিদ্যুৎ বয়ে গেল শরীরে। তড়াক করে উঠে দাঁড়ালো জয়দেব। দু হাতে গোলাপবালাকে তুলে নিতে গিয়ে শরীর টলল। মা গো, কি ভারী হয়ে গেছো তুমি। হাতের মুঠোয় কীরকম অনুভূতি লাগছে। কোনো রকমে সামলে নিয়ে সে লোকটির পিছন পিছন চলতে লাগলো। আশেপাশে যারা ছিল তারা অবাক হয়ে দৃশ্যটা দেখছিল। একটা মেশিনের মতো জিনিসের সামনে গিয়ে লোকটা সুইচ টিপতেই জয়দেব দেখতে পেল লম্বা মতন শোয়ানোর জায়গা বেরিয়ে এসেছে। চাপা গলায় লোকটা বলল, শুইয়ে দে এখানে চটপট। গোলাপবালাকে সে জায়গায় নামিয়ে দিতেই শটাং করে ভেতরে চলে গেল। আর সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার করতে শুরু করে দিল, মিথ্যে কথা কেন বললি? কেন বললি অমুক বাবুর নাম? হায় হায়, কাকে ঢোকাতে কাকে ঢোকালাম? চড় লাথি চালাতে লাগলো লোকটা। তোর জন্যে আমার চাকরি যাবে? হায় ভগবান! মাটিতে শুয়ে পড়েছিল জয়দেব মারের চোটে। ভিড় জমে গেছে চারধারে। নানান লোক নানান কথা বলছে। একজন গালাগালি দিচ্ছে লোকটাকে। সে কি করে এমন ভুল করলো? হই হট্টগোল চরমে। ওকে পুলিশে ধরিয়ে দিতে সুপারিশ করছে অনেকে। শ্মশানের বাবু এই মারে কি সেই মারে। যার হাতে মেশিনের দায়িত্ব সেই লোকটা ওকে অবশ্য আড়াল করে দাঁড়িয়ে ওকেই গালাগালি দিচ্ছে। এই সময় একটা গলা শোনা গেল, কি আরম্ভ হয়েছে? শ্মশানের মতো শান্তির জায়গাতে এসব করতে ভালো লাগে? কত খরচ লাগছে বল, দিয়ে দিচ্ছি। শ্মশানের বাবু বলল, আপনি মহৎ লোক, কিন্তু কাজটা অন্যায় করেছে আপনার মাতৃশোক, তাই এ কথা বলেছে। আধ ঘন্টাটা পরে লোকটা তাকে ডাকলো। শরীর থেকে রক্ত বেরিয়েছে, প্রচণ্ড ব্যথা। জয়দেব উঠে বসল। লোকটা বলল, এদিকে আয়, বেঁচে গেলি, মায়ের দায় বলে কথা। জয়দেব দেখল এখন ভিড় নেই। দু একজন ওর দিকে অলস চোখে তাকিয়ে আছে।
সে কোনো রকমে টলতে টলতে লোকটার সামনে গিয়ে দাঁড়াতেই লোকটা মেশিনের তলা থেকে ছাই মেশানো কিছু একটা ভাঁড়ে তুলে এনে বলল, নে তোর মায়ের পঞ্চায়েতটা, পাশেই মা গঙ্গা, দিয়ে ঋণমুক্ত হ। জয়দেব ভাঁড়টাকে দেখল, মায়ের শরীরটা এখন ওইটুকু। লোকটা হাসল, কেমন হলো বল, এখন আর পচা গন্ধ পাচ্ছিস ওই থেকে? নিজের অজান্তে ভাঁড়টাকে নাকের কাছে এনে মাথা নেড়ে না বলতে গিয়ে থমকে দাঁড়ালো জয়দেব। হঠাৎ যেন কটু গন্ধটাকে টের পেল সে। তবে এবার গন্ধটা আসছে তার নিজের শরীরের ভেতর থেকে। সারা জীবন যে গন্ধটাকে বয়ে বেড়াতে হবে তাকে, ভাঁড়টাকে গঙ্গায় ছুঁড়ে দিলেও যে দায় ঘুচবে না। শেষ হলো গল্প দায়। নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।